আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন জাহান, সিনিয়র শিক্ষিকা, আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই বিষয়টি হচ্ছে এই অধ্যায়ে এমন একটা অধ্যায় যেখানে তোমাদের বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে জানতে হলে কতগুলো বেসিক ধারণা থাকতে হবে। সেই ধারণাগুলো নিয়েই আমি একে একে আলোচনা করব। তোমরা জানো যে বাংলাদেশ হচ্ছে একটা কৃষিভিত্তিক দেশ। এখানে বেশিরভাগ মানুষই গ্রামে বাস করে এবং তারা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। এছাড়াও কিন্তু গ্রামাঞ্চলে আরও কিছু পেশা আছে, যেমন তাঁতি, জেলে, কামার কুমার, তারপরে কেউ কেউ ছোটো মুদির দোকানদার করে, ছোট ব্যবসা করে। আর শহরাঞ্চলে আরও বেশি পেশা রয়েছে। যেমন এখানে মূলত প্রধান পেশা হচ্ছে চাকরি এবং ব্যবসা বাণিজ্য, কিন্তু এছাড়াও এখানে আরও কিছু পেশা রয়েছে, যেমন কেউ রিক্সা চালাচ্ছে, কেউ মুটে, কেউ মজুর, এগুলো করেও জীবিকা নির্বাহ করছে। তো বাংলাদেশের অর্থনীতিতে আমাদের রাষ্ট্র মালিকানাধীন কিছু প্রতিষ্ঠান আছে, আবার বেসরকারি মালিকানাধীনও কিছু প্রতিষ্ঠান রয়েছে। এগুলোতে কিন্তু অনেক মানুষ তাদের কর্মসংস্থানের সুযোগ করে নিয়েছে। তো এইভাবে সরকারি খাত আর বেসরকারি খাত, এই উভয় খাতকে নিয়েই বাংলাদেশের অর্থনীতি সুন্দরভাবে বিকশিত হচ্ছে বা সামনের দিকে এগিয়ে চলেছে। এখন আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, প্রথমেই সেটি হচ্ছে মোট দেশজ উৎপাদন। আমরা একটু দেখি মোট দেশজ উৎপাদন, এটাকে সংক্ষেপে বলে জিডিপি এবং এর পূর্ণরূপ হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যেটাকে সংক্ষেপে বলা হয় জিডিপি। এখন এই মোট দেশজ উৎপাদন এটা কি? মোট দেশজ উৎপাদন হচ্ছে একটি দেশের অভ্যন্তরে দেশি বা বিদেশি নাগরিকদের দ্বারা প্রতি বছর বা এক বছরে যে সকল দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার মোট অর্থমূল্যকে বলা হয় মোট দেশজ উৎপাদন। এক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে যে ভৌগোলিক সীমানার ভিতরে দেশি এবং বিদেশি নাগরিক যারা উৎপাদন করছে তাদের আয়টাই এক্ষেত্রে জিডিপিতে অন্তর্ভুক্ত হবে, কিন্তু যারা দেশি নাগরিক বিদেশে অবস্থানরত বা বিদেশে কর্মরত আছে তাদের আয়টা কিন্তু মোট দেশজ উৎপাদনের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এখন আমরা কেন জানবো এই মোট দেশজ উৎপাদন সম্পর্কে আমাদের কেন জানা দরকার? সেটা হচ্ছে যে আমাদের একটা দেশের অর্থনীতিকে সামগ্রিকভাবে জানার জন্য এই ধারণাটা সম্পর্কে আমাদের জ্ঞান লাভ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হচ্ছে মোট দেশজ উৎপাদন, এবং এটা হচ্ছে একটি দেশের অভ্যন্তরে দেশি ও বিদেশি নাগরিক উভয়ের দ্বারা এক বছরে উৎপাদিত সকল দ্রব্য ও সেবার আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হয় মোট দেশজ উৎপাদন। এবার আমরা দেখব পরের বিষয়টা হচ্ছে মোট জাতীয় উৎপাদন। মোট জাতীয় উৎপাদন হচ্ছে একটি দেশের নাগরিক নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, যে পরিমাণ দ্রব্য বা সেবা উৎপাদন করে তার মোট আর্থিক মূল্যকে বলা হয় মোট জাতীয় উৎপাদন। এখন এখানে বিবেচ্য বিষয় হচ্ছে নাগরিকত্ব। একটি দেশের নাগরিক সে দেশে অবস্থান করুক বা বিদেশে অবস্থান করুক, যেখানে অবস্থান করুক না কেন, সেই নাগরিকের আয়টা কিন্তু মোট জাতীয় উৎপাদনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এক্ষেত্রে দেশে যে অবস্থানরত যে বিদেশি নাগরিক তাদের আয়টা কিন্তু এক্ষেত্রে বাদ যাবে, তাদের আয়টা মোট জাতীয় উৎপাদনের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। মোট জাতীয় উৎপাদনকে বলা হয় ইংরেজিতে বলা হয় গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, সংক্ষেপে যেটাকে আমরা বলি জিএনপি। একটি দেশের নাগরিকদের
অর্থনীতিতে কতটুকু অবদান রয়েছে সেটা জানার জন্যই মূলত এই মোট জাতীয় উৎপাদন বিষয়টাকে হিসাব করা হয়। আচ্ছা, তারপরে তাহলে তোমাদের এখানে বুঝতে পেরেছো নিশ্চয়ই যে মোট জাতীয় উৎপাদন আর মোট দেশজ উৎপাদনের মধ্যে কী পার্থক্য। মোট দেশজ উৎপাদনটা হচ্ছে যে একটি দেশের অভ্যন্তরে দেশি এবং বিদেশি নাগরিকদের দ্বারা উৎপাদিত এক বছরের সকল দ্রব্য সেবার আর্থিক মূল্যকে বলা হয় মোট দেশজ উৎপাদন। আর জাতীয় উৎপাদন হচ্ছে একটি দেশের নাগরিক সে দেশে এবং বিদেশে অবস্থানরত যেখানেই থাকুক না কেন সে সেখানে থেকে যে বিদেশে থাকলেও সে যে তার টাকা পাঠাবে সেটাও কিন্তু তার এই জিএনপির মধ্যে বা মোট জাতীয় উৎপাদনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এখানে হচ্ছে জিডিপিতে হচ্ছে আমরা দেখব মোট ভৌগোলিক সীমানার বিষয়টি খেয়াল রাখতে হবে যে ভৌগোলিক সীমানার ভিতরে যারা আয় করছে। আর জিএনপি বা মোট জাতীয় উৎপাদনের ক্ষেত্রে আমাদের যেটা বিবেচ্য বিষয় সেটা হচ্ছে নাগরিকত্ব। নাগরিক দেশে হোক বা দেশের বাইরে থেকেও যদি উপার্জন করে সে দেশে টাকা পাঠায় তাহলে সেটাও মোট জাতীয় উৎপাদনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাথাপিছু আয়। তোমরা একটু দেখে নাও মাথাপিছু আয়, এটাকে সংক্ষেপে পিসিআই, পার ক্যাপিটা ইনকাম। একটু লিখে দেই। মাথাপিছু আয়কে বলে পার ক্যাপিটা ইনকাম, সংক্ষেপে হচ্ছে পিসিআই। তোমাদের কিন্তু এগুলো জ্ঞানমূলক প্রশ্নে আসে যে পিসিআই এর পূর্ণরূপ কী, তখন তোমাদের লিখতে হবে পিসিআই এর পূর্ণরূপ হচ্ছে পার ক্যাপিটা ইনকাম, মাথাপিছু আয়। তাহলে মাথাপিছু আয় বিষয়টি কী? মাথাপিছু আয় হচ্ছে একটি দেশের জনগণের বার্ষিক গড় আয়। এটা আমরা কিভাবে নির্ণয় করব? মাথাপিছু আয় বের করতে হলে আমাদের এক বছরের মোট জাতীয় আয়কে সে দেশের ওই বছরের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যাবে। যেমন ধরো, যদি কোনো দেশের এক বছরের মাথাপিছু আয় যদি কোনো দেশের এক বছরের জাতীয় আয় হয় 5,000 কোটি মার্কিন ডলার, তাহলে আর সেই বছরের জনসংখ্যা ছিল 10 কোটি। একটা নির্দিষ্ট বছরে জাতীয় আয় হচ্ছে 5,000 কোটি মার্কিন ডলার এবং সেই বছরের জনসংখ্যা ছিল সেই দেশটির 10 কোটি। তাহলে তার মাথাপিছু আয় আমরা কিভাবে বের করব? এই মোট জাতীয় আয়টাকে আমরা ভাগ করব কি দিয়ে? মোট জনসংখ্যা দিয়ে। তাহলে এখানে কি পাওয়া যাবে? ভাগ করলে 10 কোটি, 5,000 কোটি মার্কিন ডলারকে 10 কোটি দিয়ে ভাগ করলে আমরা পাবো 500 মার্কিন ডলার। তাহলে এভাবেই আমরা আমাদের একটা এই বিষয়ে একটা প্রশ্ন আসে, অনুধাবনমূলক প্রশ্ন, সেটা হচ্ছে যে মাথাপিছু আয় কীভাবে নির্ণয় করতে হয়, মাথাপিছু আয়ের নির্ণয়ের পদ্ধতিটি ব্যাখ্যা করো। তখন তোমরা এভাবে উত্তরটা লিখবে যে মাথাপিছু আয় নির্ণয় করতে গেলে একটি নির্দিষ্ট বছরের মোট জাতীয় উৎপাদনকে তার সেই বছরের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়। বর্তমানে আমাদের বাংলাদেশে 2019-20 অর্থ বছরে বাংলাদেশের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে 2064 মার্কিন ডলার। মাথাপিছু আয় কেন বিবেচনা করতে হয় বা জানার দরকার কেন? মাথাপিছু আয় আমরা জানবো এই কারণে যে একটা দেশের জনগণের জীবনযাত্রার মান কেমন তা জানার জন্য মাথাপিছু আয় বিষয়টি সম্পর্কে ধারণা লাভ করা জরুরি। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। মানব সম্পদ উন্নয়ন বলতে কী বোঝায়?
আমরা জানি যে মানুষ তখনই সম্পদে পরিণত হয় যখন সে দেশের জন্য কিছু করতে পারে। কেউ মেধা দিয়ে সম্পদ তৈরিতে সহায়তা করে, অথবা কেউ শারীরিক শ্রম দিয়ে সম্পদ তৈরিতে সহায়তা করে থাকে। তো এই যারা সম্পদ দিয়ে, মেধা দিয়ে দেশের উৎপাদন বৃদ্ধির কাজে সহায়তা করে থাকে, তারাই কিন্তু নিজেদেরকে শ্রমশক্তি সম্পন্ন মানুষে পরিণত করে। আর এই শ্রমশক্তি সম্পন্ন মানুষই হচ্ছে মানব সম্পদ। আর যখন আমরা এই মানব সম্পদকে শ্রমশক্তি সম্পন্ন এই মানব সম্পদকে যখন আমরা শ্রমশক্তি সম্পন্ন মানুষে পরিণত করতে পারবো, তখনই তারা হয়ে যাবে আমাদের জন্য মানব সম্পদ। মানব সম্পদের উন্নয়ন কিভাবে আমরা মানব সম্পদের উন্নয়ন করতে পারি? মানব সম্পদের উন্নয়ন আমরা করতে পারি বিভিন্নভাবে, যেমন শিক্ষা, প্রশিক্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আমরা অদক্ষ মানুষকে কিন্তু দক্ষ মানব শক্তিতে পরিণত করতে পারি। এছাড়া খাদ্য, বাসস্থান, চিকিৎসা এগুলোরও নিশ্চয়তা প্রদান করতে হবে। তাহলেই একটি দেশের অদক্ষ মানুষ দক্ষ মানুষে রূপান্তরিত হবে। বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে দেখব যে আমাদের দেশে এখনও কিন্তু সব মানুষ দক্ষ হয়ে উঠতে পারেনি। আমাদের বিদেশে যারা অনেক লোক কাজ নিয়ে যায়, কিন্তু তারা কিন্তু সবাই দক্ষ হিসেবে যেতে পারে না, সেজন্য তারা সেখানে অনেক ভালো অবস্থান তৈরি করতে পারে না। তো আমাদের সেজন্য এইসব অদক্ষ মানুষদেরকে কী করতে হবে? প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বাংলাদেশের অবস্থান কেমন এই মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে? বাংলাদেশে দেখা যাচ্ছে যে অনেক লোক দারিদ্র্যের অভাবে নিজেদেরকে দক্ষ মানব শক্তিতে পরিণত করতে পারে না, কারণ তারা খাবারের অভাবে নিজেদের ছেলেমেয়েদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে পারছে না, তাদের চিকিৎসা সেবা আমরা সরকার দিতে পারছে না। ফলে দেখা যাচ্ছে যে অনেক মানুষই অদক্ষ মানুষে রয়ে যাচ্ছে, অদক্ষ মানুষ হিসেবে রয়ে গেছে। এবং কেন বাংলাদেশ এই অবস্থানে রয়ে গেছে, এর পিছনে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যাকে বলা হয় দারিদ্র্যের দুষ্ট চক্র। এটা হচ্ছে কি এমন একটা অবস্থা যেখান থেকে আমরা এখনও পরিত্রাণ লাভ করতে পারিনি। আমি তোমাদের একটু ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি যে এটা কি। প্রথমে দেখো তোমরা, আমাদের দেশে অধিকাংশ লোক খাদ্যের অভাবে এখনও দুর্বল স্বাস্থ্যের অধিকারী। ফলে তারা দেখা যাচ্ছে যে কাজ পায় না, বা কাজ পাচ্ছে না, বা নিজেরাও কাজ করতে পারে না। এর ফলে দেখা যায় কি তাদের আয় কম হয়, কাজ না পাওয়ার দরুন আয় কম হয়। আর আয় কম বলেই তাদের কিন্তু সঞ্চয়ও অনেক কম। আর সঞ্চয় কম বলে তাদের তো মূলধন, যেটা দিয়ে তারা কোনো কিছু করবে ভবিষ্যতের জন্য, কাজে লাগাবে সেটাকে, সেই মূলধনটাও তাদের থাকে না। ফলে মূলধন কম। আর মূলধন কম হলে কি হয়? দেশে বিনিয়োগ কম হয়। কারণ মূলধন যখন থাকে, তখন কিন্তু মানুষের হাতে যখন কিছু পুঁজি থাকে বা মূলধন থাকে, তখন মানুষ সেটাকে কোনো একটা কাজে লাগায়, অধিক উৎপাদনের কাজে লাগায়। কিন্তু যেহেতু মূলধন কম, সুতরাং বিনিয়োগও কম। আর বিনিয়োগ যেখানে কম হয়, সেখানে কর্মসংস্থানের হারও কম হয়। ফলে দেখা যাচ্ছে যে আবার সেই একই কথা, কর্মসংস্থান কম দেখে আবার মানুষ কাজ পাচ্ছে না, আবার আয় কম, আবার সঞ্চয় কম, আবার মূলধন কম, আবার বিনিয়োগ কম। এইভাবে করে কিন্তু আমাদের আমরা এইভাবে চক্রাকারে, দারিদ্র্যের যে একটা চক্রাকারে আবর্তিত হচ্ছি। এই দারিদ্র্যের দুষ্ট চক্রের কারণে বাংলাদেশের মানুষ এখনও দক্ষ মানব শক্তিতে রূপান্তরিত হতে পারছে না, বা দক্ষ মানুষে পরিণত হওয়ার পিছনে এই দারিদ্র্যের দুষ্ট চক্র অনেকটা দায়ী। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মানব উন্নয়ন সূচক। মানব উন্নয়ন সূচক হচ্ছে একটি দেশের কতগুলো কিছু নির্ধারক তথ্য, যেগুলো আমাদের একটা দেশের মানুষ প্রকৃত বিচারে কেমন আছে তা জানার জন্য এই নির্ধারক তথ্যগুলো আমাদের জানা দরকার। এগুলোই হচ্ছে মানব উন্নয়ন সূচক। যেমন ধরো, একটা দেশের গড় আয়ু, তারপরে হচ্ছে শিক্ষার হার, দারিদ্র্যের হার, তারপর হচ্ছে বাল্যবিবাহের হার, প্রসবকালীন মৃত্যুর হার,
বাল্য মাতৃত্বের হার, এগুলো যদি আমরা জানি তাহলে কিন্তু সেই দেশটা সম্পর্কে সেই দেশের মানুষ আসলেই প্রকৃত বিচারে কেমন অবস্থায় আছে, তাদের জীবনযাত্রার মান কেমন, সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি। সেজন্যই এই মানব সূচক, এই সূচকগুলো একটা দেশের অর্থনীতিকে জানার জন্য ব্যবহার করা হয়ে থাকে। মানব সূচকে বাংলাদেশের অবস্থার কথা যদি বলতে যাই তাহলে হচ্ছে যে এই বাংলাদেশ কিন্তু অনেকটাই কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে আছে। যেমন হচ্ছে যে শিক্ষার হার আগের তুলনায় অনেক বেড়েছে, তারপরে অপুষ্টির হার কিছুটা হলেও কমে গেছে, তারপরে মানুষের সচেতনতা বেড়েছে। সেই কারণে বাংলাদেশ কিন্তু আস্তে আস্তে অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। এরপরে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে প্রবাসী আয় বা রেমিটেন্স। রেমিটেন্স হচ্ছে প্রবাসী কর্মরত নাগরিকরা যখন স্বদেশে যে অর্থ প্রেরণ করে সেটাই হচ্ছে রেমিটেন্স। আমাদের দেশের অনেক মানুষ বিদেশে কর্মরত রয়েছে, তারা যে ওই বাইরে থেকে আমাদের দেশে যে টাকা পাঠায়, যে অর্থ পাঠায়, তাদের উপার্জিত অর্থের একটা নির্দিষ্ট অংশ তারা ব্যাংকের মাধ্যমে দেশে প্রেরণ করে, এই অর্থটাই হচ্ছে রেমিটেন্স। রেমিটেন্স তোমরা জানো যে বাংলাদেশের মানুষ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত আছে। তো এই রেমিটেন্সে কিন্তু আমাদের বাংলাদেশের অর্থনীতিটাকে টিকিয়ে রেখেছে। 2008 সালে বাংলাদেশ সর্বোচ্চ রেমিটেন্স প্রাপ্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 12তম। পরের বছর 2009 অর্থ বছরে 2009 সালে বাংলাদেশ এই অবস্থান থেকে উন্নীত হয়ে অষ্টম স্থানে নিজেকে জায়গা করে নেয়। তারপরে হচ্ছে যে এই যে 2008-09 অর্থ বছরে বিশ্বে কিন্তু একটা অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল। সেই অর্থনৈতিক মন্দায় অনেক উন্নত দেশও এফেক্টেড হয়েছিল। তারা অনেক ধনী ধনী দেশও কিন্তু শ্রমিক ছাঁটাই করেছে, কারণ তাদের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না তখন। কিন্তু বাংলাদেশ সেই সময়ে কিন্তু বাংলাদেশের অর্থনীতি তেমন খারাপ অবস্থার মধ্যে পড়েনি। তার পিছনে একটাই কারণ ছিল, সেটা হচ্ছে আমাদের দেশের প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। এইবার যে করোনাকালীন সময়েও কিন্তু আমাদের যারা বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত আছে তারা প্রথমে 3টা মাস, ধরো মার্চ, এপ্রিল, মে, এরকম সময়ে কিন্তু এই মাসগুলোতে তারা রেমিটেন্স পাঠাতে পারেনি। কিন্তু জুন মাস থেকে আমাদের বাংলাদেশের প্রবাসী ভাই বোনেরা বিভিন্ন দেশ থেকে কিন্তু রেমিটেন্স পাঠাতে শুরু করেছে এবং তারা একটা উল্লেখযোগ্য পরিমাণে রেমিটেন্স পাঠাচ্ছে, যেটা আমাদের অর্থনীতিকে কিন্তু মোটামুটি এখনও শক্ত অবস্থানে রেখেছে। সেটার যদি আমরা একটা তথ্য দেখি তাহলে দেখব যে 2020 সালের এই জুন মাসে আমাদের প্রবাসী ভাই বোনেরা রেমিটেন্স পাঠিয়েছে 183 কোটি 30 লাখ মার্কিন ডলার। তারপরে জুলাই মাসে পাঠিয়েছে তার থেকেও অনেক বেশি, 259 কোটি 95 লাখ মার্কিন ডলার, যেটা নাকি একক মাস হিসেবে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। তারপরে আগস্ট মাসে 196 কোটি 39 লাখ মার্কিন ডলার পাঠিয়েছে রেমিটেন্স। তো এই রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন এই যে আমি তোমাদের এই তথ্যটা দেখালাম, এটা আমরা কোথা থেকে পেয়েছি? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে আমরা এই তথ্যগুলো পেয়েছি। তো রেমিটেন্সের অবদান, শুধু রেমিটেন্স যে একটা পরিবারকেই শুধু স্বাবলম্বী করে তা না, কিন্তু এই রেমিটেন্স একটা দেশের জাতীয় অর্থনীতিতে অনেক বড় ভূমিকা পালন করে। কারণ হচ্ছে পরিবারের চাহিদা মিটিয়েও কিন্তু বাড়তি অর্থ দিয়ে এই পরিবারের সদস্যরা বিভিন্ন প্রতিষ্ঠান, শিল্প কারখানা এগুলো স্থাপন করে এবং সেখানে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। ফলে দেখা যায় যে শুধু একটা পরিবারকেই স্বাবলম্বী করে না, আরও অনেক মানুষকেই স্বাবলম্বী করে, যা দেশের অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তো শিক্ষার্থীরা,
আমরা এতক্ষণ ধরে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। তোমাদের এই অধ্যায়টাতেই অর্থনীতির অনেকগুলো ধারণা আছে, যা জানা আমাদের দরকার একটা দেশের অর্থনীতিকে বোঝার জন্য, বাংলাদেশের অর্থনীতিকে বোঝার জন্য। তাহলে আমরা আবার একটু দেখি যে আমরা কী কী বিষয় নিয়ে আলোচনা করেছি। একটা হচ্ছে মোট দেশজ উৎপাদন বা জিডিপি, একটা হচ্ছে মোট জাতীয় উৎপাদন জিএনপি, মাথাপিছু আয় পার ক্যাপিটা ইনকাম, মানব সম্পদ উন্নয়ন, বাংলাদেশে মানব সম্পদ উন্নয়নের অবস্থা, তারপর হচ্ছে মানব উন্নয়ন সূচক, তারপরে হচ্ছে রেমিটেন্স। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন আসে, জ্ঞানমূলক প্রশ্ন আসে। যেমন জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আসে যে জিডিপির পূর্ণরূপ কী, জিএনপির পূর্ণরূপ কী, পিসিআই এর পূর্ণরূপ কী। আমি কিন্তু তোমাদের একটা একটা করে এগুলো আলোচনা করেছি। তারপরে হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে কি আসে, যেমন মোট দেশজ উৎপাদন বলতে কী বোঝায় ব্যাখ্যা করো, মোট জাতীয় উৎপাদন বলতে কী বোঝায় ব্যাখ্যা করো বা বুঝিয়ে দাও। তারপরে হচ্ছে মাথাপিছু আয় নির্ণয়ের পদ্ধতিটি কী রূপ ব্যাখ্যা করো, আমরা কীভাবে মাথাপিছু আয় নির্ণয় করতে পারি। তারপরে হচ্ছে আরও আছে যেখানে মানব রেমিটেন্স, বাংলাদেশের অর্থনীতি থেকে রেমিটেন্স কী, বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্সের ভূমিকা, এগুলো তোমাদের যদি আশা করি যে আজকের আলোচনার পরে তোমরা নিজেদের বইটাকে নিয়ে একটু চর্চা করবে এবং সবগুলোই তোমাদের কাছে আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। তো ঠিক আছে, এই পর্যন্তই শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। ধন্যবাদ।